এক্সেপশন যখন আমরা বলি আমরা মনে করি যে এটা একটা হঠাৎ দেখা দেয় এরকম একটা ঘটনা। স্মিথের মধ্যে স্মিথ আমরা পড়তে যাই এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছি কিনা এটা গুরুত্বপূর্ণ। স্মিথ বলতেছে যে এক্সেপশন যে নির্ধারণ করে সে সার্বভৌম ক্ষমতা। এর অর্থ কি এই যে হঠাৎ হঠাৎ সার্বভৌম ক্ষমতা দেখা দেয় এইটা তো ঠিক অনুমান না। রাষ্ট্র তো তার সার্বভৌম ক্ষমতায় চর্চা করতেছে আমাদের উপর, তো সেই জায়গা থেকে সে শুধুমাত্র এক্সেপশনাল সিচুয়েশনে সে জারি থাকে, ঘটনা তো এটা না। বরং আমি বদিনের সাথে একটা পার্থক্য দেখাইছিলাম যে বদিন যেখানে অনুমান করছে যে সার্বভৌম ক্ষমতা শুধু আদেশ দেওয়ার ক্ষমতা এবং আদেশ সে রদ করতে পারে, সে নতুন মানে আইন সৃষ্টি করতে পারে, পুরাতন আইন বাতিল করতে পারে ইত্যাদি, এই আদেশ দেওয়ার ক্ষমতা এবং এই আদেশই আইন, এটা ছিল বদিনের সার্বভৌমত্ব সম্বন্ধে অনুমান। কিন্তু স্মিথ এসে যেই জায়গাটায় মানে একটা গোড়ার প্রবলেম সে দেখাইতেছে যে আইন বা এই আদেশ যে আইনের রূপ নিতেছে, এই আইনি ব্যবস্থা এটা তো সবসময় একটা স্বাভাবিক অবস্থার মধ্যে বিরাজ করে। মানে আইন অনুমান করে যে একটা স্বাভাবিক অবস্থা আছে, সেইখানে এই আইন চর্চিত হবে। কিন্তু একটা ব্যতিক্রমী সময় বা এক্সেপশনের মধ্যে আমরা দেখতেছি আইনটার কার্যকর থাকতেছে। স্মিথের যে প্রথম বাক্য যে সার্বভৌমত্বের সে যে সংজ্ঞায়ন করতেছে যে একমাত্র ব্যতিক্রমের মুহূর্তে যে সিদ্ধান্ত দিতে পারে সে সার্বভৌম, এই যে তার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, এইটা সে যে শুধুমাত্র এক্সেপশন নিয়ে দেয় তা না, বরং কখন স্বাভাবিক অবস্থা থাকবে কি থাকবে না সে স্বাভাবিক অবস্থা সম্বন্ধেও সিদ্ধান্ত দেয়। তো এই কারণে সার্বভৌম ক্ষমতা ব্যতিক্রমী অবস্থা সম্বন্ধে যেমন সিদ্ধান্ত দেয়, সে স্বাভাবিক অবস্থার সিদ্ধান্তও সে নেয় এবং দেওয়ার মাধ্যমে সে রাষ্ট্র তো মূলত আমাদের যে রাজনৈতিক অবস্থা সেটার অনুবাদ আকারে রাষ্ট্র আমরা বুঝি। স্টেট বলতে যা বোঝায় যে পানির কয়টা স্টেট, সে কী কী পর্যায়ে আছে, তো আমাদের যে রাজনৈতিক পর্যায়ে যে ব্যবস্থা এটাকে আমরা স্টেট বলতেছি। এই তো যে সার্বভৌম তার কাজ হলো এই অবস্থাটাকে টিকায় রাখা বা এই অবস্থা কেমন থাকবে এই সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ একই সাথে সে ব্যতিক্রমী অবস্থার সিদ্ধান্ত নেয়, একই সাথে সে স্বাভাবিক অবস্থার সিদ্ধান্ত নেয়। তো এই কারণে একটা পয়েন্ট, একটা মানে ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা যদিও স্মিথ থেকে আমরা পাই না, ওয়াল্টার বেঞ্জামিন থেকে পাই। সেটা হলো যে ওয়াল্টার বেঞ্জামিন বলতেছে মজলুমের ঐতিহ্য, ট্রেডিশন অফ দি অপ্রেসড, পৃথিবীর ইতিহাসে মজলুমের ঐতিহ্য প্রমাণ করে যে জরুরি অবস্থাটাই স্বাভাবিক নিয়ম। কারণ রাজা যখন ইচ্ছা আপনার মায়েরা কেটে ফেলবে, আপনার রাষ্ট্রের কাছে আপনি আপনার প্রাণ এবং মৃত্যু এটা আপনি গছায় দিছেন। এটা যখন আপনি গছায় দিছেন, কারণ রাষ্ট্র, রাজা, সার্বভৌম ক্ষমতা এই সবই আপনার উপর প্রয়োগ হয় এবং এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি শুধু অনুগতই। এবং আমরা যখন স্মিথ পড়ব, স্মিথ যখন এক্সেপশনের ব্যাখ্যা দিতেছে যে রাষ্ট্র ফাংশন করে, মানে রাষ্ট্র মানেই ব্যতিক্রম, সে ব্যতিক্রম শাসন করে। এবং এটা একই সাথে এইটাও বলা যে রাষ্ট্র আমরা কেমন থাকবো, আমরা কি অবস্থায় থাকবো, এইটা সম্বন্ধেও শেষ সিদ্ধান্তটা নেওয়ার তার সে নিতে পারে। অর্থাৎ আমরা কেমন থাকবো, আমরা কীভাবে থাকবো, এইটা সম্বন্ধে শেষ সিদ্ধান্তটা আমাদের না, রাষ্ট্রের। যেহেতু রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে যে আপনি কী অবস্থায় থাকবেন, আপনি কি একটা স্বাভাবিক অবস্থায় থাকবেন নাকি আপনি একটা অস্বাভাবিক ব্যতিক্রমী জরুরি অবস্থায় থাকবেন। তো এই জায়গাটা আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ, কারণ এক্সেপশন রাষ্ট্রের কোনো সাময়িক বা ভুইফোর বৈশিষ্ট্য না। রাষ্ট্র তার ভেতর সবসময় স্টেট অফ এক্সেপশন জারি রাখে। ফুকো হয়ে এটা বায়োপলিটিক্স, টেকনোপলিটিক্স ইত্যাদি এইসব ব্যাখ্যায় যাচ্ছে। এটা একটা প্রাথমিক পয়েন্ট, এটা আমি আজকে নোটে দিছি। তো সেই জায়গা থেকে আমরা যদি ঢুকি টেক্সটে, প্রথম 2 চ্যাপ্টার হলো সার্বভৌমত্ব নিয়ে। সার্বভৌমত্ব প্রথম চ্যাপ্টার হলো সার্বভৌমত্বের সংজ্ঞা এবং পরেরটা হলো প্রবলেমস অফ সভরেন্টি, সার্বভৌমত্বের সংকট। অর্থাৎ সার্বভৌমত্বের সংজ্ঞায়ন বা ধারণা যেভাবে বিকশিত হয়েছে এটার মধ্যে স্মিথ কী ধরনের সংকট দেখতেছে। তো আগে আমরা যদি সংজ্ঞা সম্পর্কে আমরা জেনে নেই, সংকট ধরতে পারা আমার জন্য সহজ হবে। তো এখানে এক্সেপশন আমরা বারবার ব্যবহার করতেছি, এইটার জার্মান শব্দ হলো আউস নামে জুস্ট্যান্ড। এটার অনুবাদ স্টেট অফ ইমার্জেন্সি, স্টেট অফ এক্সেপশন এগুলো হতে পারে। তো এই কারণে শুধুমাত্র এক্সেপশন যে শুধু ব্যতিক্রম, স্টেট অফ এক্সেপশনের অনুবাদ জরুরি অবস্থা হতে পারে। এটা একটা ভাষাগত একটা গোলযোগ থেকে গেছে, এটা আপনারা যেহেতু ইন্ট্রোডাকশনটা পড়ছেন ওইখানে ছিল। তো প্রথমে স্মিথ শুরু করতেছে যে সার্বভৌমত্বের ধারণাটা আসলে কেমন। সে বলতেছে এটা একটা বর্ডার লাইন কনসেপ্ট, মানে একটা সীমা নির্ধারণকারী একটা ধারণা। মানে আমরা যখন একটা কনসেপ্ট সম্বন্ধে চিন্তা করি আমরা মনে করি এটা একটা খোদ নিজে একটা আয়তন নিয়ে আসে। সভরেন্টির এই এক্সেপশনাল চরিত্রের এই টোপোলজিটা এটা বোঝা গুরুত্বপূর্ণ। সে বলতেছে যে আইনি ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, এর সীমারেখা যে কলম দিয়ে টানা হয় ওই সীমানাটা হলো ব্যতিক্রম আকারে সার্বভৌমত্বের তত্ত্ব। এবং সে বলতেছে যে এক্সেপশনের সাথে আরেকটা শব্দের সংযোগ গুরুত্বপূর্ণ আইডেন্টিফাই করা, সেটা হলো ডিসিশন। বলছে ডিসিশন অন দি এক্সেপশন ইজ ডিসিশন ইন দি ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড। মানে একটা বিশুদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে এই ব্যতিক্রমী ক্ষমতাটা সার্বভৌমত্বের ভিতর চর্চা। এবং বলতেছে যে এক্সেপশনকে আপনি কখনো নিয়মের ভেতর থেকে ডিরাইভ করতে পারেন না। মানে
সে তার উৎস আইনের ভেতর না। একটু পরে যাই সে আবার বলতেছে যে এক্সেপশন খোদ আইনি ব্যবস্থার ভিতর থাকে ঠিকই, কিন্তু তাকে আপনি পূর্ববর্তী বিদ্যমান আইন থেকে আপনি এটা বের করতে পারবেন না। আরেকটা বিষয় আমি একটু আগে এমনি যখন আমরা খুচরা আলাপ করছিলাম তখন বলতেছিলাম যে এক্সেপশনের এই ব্যাপারটা এটার দুইমুখী চরিত্র আছে। একদিকে এটা যেমন সার্বভৌম রাষ্ট্র যেভাবে কাজ করে তার যেই ধরেন আধুনিক বায়োপলিটিক্যাল নেক্রোপলিটিক্যাল যে স্টেট, এর গোড়ার রূপ যেমন এক্সেপশন দেখায়, একই সাথে এক্সেপশনের ভেতর এক ধরনের রেভলিউশনারি কনস্টিটিউয়েন্ট আইডিয়াও লুকানো, যেটা আমরা ধরেন নেগ্রিক উদাহরণ আমি দিচ্ছি, যে ক্রাইসিসের মুহূর্ত একই সাথে গাঠনিক ক্ষমতার মধ্যে। তো আমরা যখন এক্সেপশনের চরিত্র যেটা রাষ্ট্রে দেখা দেয়, এটা যখন স্মিথ ব্যাখ্যা করতেছে, আমরা একই সাথে আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যা করব এবং একই সাথে আধুনিক রাষ্ট্রকে কেমনে ভেঙে ফেলতে হবে, এর বিরুদ্ধে কীভাবে আমরা একটা গাঠনিক শক্তি তৈরি করতে পারবো, এটার রূপও আমরা হয়তো দেখতে পারি। তো এই কারণে এক্সেপশন আমাদের কাছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ব্যাপারই তার মধ্যে আছে। মানে এক্সেপশন নট কোডিফাইড ইন দি এক্সিস্টিং লিগাল অর্ডার, বিদ্যমান আইনি ব্যবস্থার মধ্যে এটা লিপিবদ্ধ নাই, কিন্তু বিশেষ সংকট কিংবা অবস্থা বলতে আমরা যা বুঝি রাষ্ট্র, এই রাজনৈতিক অবস্থা যখন ভাঙা পড়ে সেই মুহূর্তে এক্সেপশনটা তার রূপ নিয়ে দেয়। এবং পরের বাক্যে বলতেছে যে এবং স্মিথ আর কি এই বাক্যে ব্যতিক্রম বা জরুরি অবস্থার সাথে সার্বভৌমত্বের চরিত্র মিল দেখাচ্ছে। সে বলছে যে এক্সেপশন মেক্স রেলেভেন্ট দ্য সাবজেক্ট অফ সভরেনিটি, মানে আমরা যদি সার্বভৌমত্ব নিয়ে আলাপ করতেই চাই আমাদের এক্সেপশনটাকে বুঝতে হবে। এই কারণে সে এই পুরো চ্যাপ্টারটা এক্সেপশনের ব্যাখ্যা দেয়। এই পার্টে একটা গুরুত্বপূর্ণ এই যে একটু আগে যে টপোলজি নিয়ে বলতেছিলাম যে এটা সীমানা নির্ধারণী একটা কনসেপ্ট, এটাকে আপনি ব্যাখ্যা করতে পারতেছেন না, এটা কোনো ওই অর্থে কনসেপ্ট না, এটা বর্ডার। সে এই জিনিসটা বলছে যে সভরেন ডিসাইডস whether there is an extreme emergency as well as what is to be done to eliminate it, অর্থাৎ যে সার্বভৌম ক্ষমতা যে শুধুমাত্র এটা নির্ধারণ করতেছে যে কোনটা ব্যতিক্রম এবং কোনটা ব্যতিক্রম না, এটা না শুধু, এটা তো সে করেই, একই সাথে ওই ব্যতিক্রমী অবস্থা যখন আসে তখন কী করতে হবে এইটাও সে নির্ধারণ করে দেয়। although he stands outside the normally valid legal system, অর্থাৎ বিদ্যমান আমাদের পরিচিত আইনি ব্যবস্থার বাইরে সে বিরাজ করে, স্ট্যান্ডস আউটসাইড, হি নেভারদালেস বিলংস টু ইট, কিন্তু এই এক্সেপশনের চরিত্রটা আইনি ব্যবস্থার ভিতরেই কাজ করে। পরের অংশে এসে আরও ব্যাখ্যা করতেছে যে এক্সেপশনাল কেসে রাষ্ট্র জিনিসটা নাই হয়ে যায় না, আইন নাই হয়ে যায়, কিন্তু রাষ্ট্র বা অবস্থা ঠিকই থাকে এবং আইনি ব্যবস্থাও সেক্ষেত্রে টিকে থাকে। এবং এই জিনিসটাকে পরবর্তীতে আগামবেনরা বলতেছে যে মানে আইন বলবৎ, মানে আইনি ব্যবস্থা বলবৎ থাকে কিন্তু আইন নিজে নাই হয়েছে। তো এই পর্যায়ে সভরেনিটি নিয়ে যেহেতু আমরা বদিনের বই পড়ে ফেলছি, এই জায়গায় আমার জন্য লিঙ্ক করা অনেক ইজি। সার্বভৌমত্বের ধারণাটা ডেভেলপ হয়েছে কীভাবে, বদিন এখন ওইটা তার ইতিহাসের দিকে তাকাইছে। সে বলতেছে যে এক্সেপশন, যে সার্বভৌমত্বের যে এক্সেপশনাল গুণ, সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলছে এখন পর্যন্ত তারা কেটে চিনতে পারছিল, এটা হলো স্মিথের প্রশ্ন। তো সে বলতেছে যে বদিন আসলে সার্বভৌমত্বের যে আধুনিক ধারণা আমরা যা বুঝি এটা আসলে বদিনের ভিতরে আমরা পাই, এবং বদিন আসলে এটা আইডেন্টিফাই করতে পারছিল যে সার্বভৌম ক্ষমতা আসলে ব্যতিক্রমী চর্চা। এবং এখানে সে ব্যাখ্যা করতেছে যে কীভাবে বদিনের মধ্যে এটা ছিল। বদিনের যেই সবচেয়ে জনপ্রিয় উক্তি যে নিরঙ্কুশ অসীম ক্ষমতা, এটাই হলো সার্বভৌম ক্ষমতা, এর বাইরেও বদিনের ভেতরেই সার্বভৌমত্বের এই ব্যতিক্রমী ধারণাটার বীজ লুকায় থাকলেও এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত সব কেউ খেয়াল করেনি। সার্বভৌমত্ব নিয়ে যারা তত্ত্ব করে, বাই কনসিডারিং সভরেনিটি টু বি ইনডিভিজিবল, সার্বভৌমত্বকে একাত্তা কল্পনা করার মধ্য দিয়ে বদিন ফাইনালি সেটেল দ্য কোয়েশ্চেন অফ পাওয়ার ইন দ্য স্টেট। বদিন ক্ষমতার প্রশ্নের সমাধানটা রাষ্ট্রের মাধ্যমে করছে, অর্থাৎ রাষ্ট্রটাই হলো ক্ষমতার প্রশ্নের একমাত্র সমাধান। এই জিনিসটা বদিন বলতেছে, এইটা যে স্মিথ বলছে এটা যে বদিনের সবচেয়ে ভালো দিক এমন না। বদিন আরও একটা জিনিস আমাদের দেখাই দিচ্ছে যে হ্যাভিং ইনকর্পোরেটেড ডিসিশন ইনটু দি কনসেপ্ট অফ সভরেনিটি। আমরা যখন বদিন পড়তেছিলাম এই জিনিসটা আমরা খেয়াল করছি যে সার্বভৌম ক্ষমতা আকারে রাজা যখন আদেশ দেয়, ওই আদেশটাই আইন, মানে সে যা ডিসাইড করে তার যা ইচ্ছা হয় এটাই আইনের রূপ নেয়, জনগণের দিকে তাকায় না, সে যা চায় তার ইচ্ছা মতো সে আইন দিতে পারে। তো এই জিনিসটা বদিন স্মিথ আইডেন্টিফাই করতেছে। বদিন আসলে এই ডিসিশনের ব্যাপারটা বুঝছিল যে সার্বভৌম ক্ষমতা মানে যে সে আসলে সব কিছু অমান্য করে সে যে সিদ্ধান্ত দিতে পারতেছে, এমনকি যে সার্বভৌম সে নিজের আইন মানতেও সে বাধ্য না। আমরা দেখছি যে নৈতিকতা, আইন, তারপরে সামাজিক রীতিনীতি, এগুলো কিছুর দ্বারাই সার্বভৌম ক্ষমতা নিজেকে বাইরে রাখতে চায় না, সে এইগুলো সব কিছুকে তোয়াক্কা না করে সে নিজের আদেশ দিতে পারে। এই ব্যাপারটা আমরা বদিন যখন করছি তখন খেয়াল করছি। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ করতেছে যে অ্যাবসার্ডিটি, যে রাজা যে জনগণের সাথে কথা বলে আইন দিবে, সে জনগণের সাথে কথা বলে আদেশ দিবে, এই ব্যাপারটাও
অদ্ভুত অ্যাবসার্ডিটি, এটা বদিন নিজেও বলতেছে। এটা যদি হয় তাহলে কি হয়? সভরেন্টি উড দাস বিকাম এ প্লে বিটুইন টু পার্টিস, দুইটা দলের ভিতর চুক্তি হইতেছে, একদল রাজা একদল জনগণ, এরকম একটা ব্যাপার হয়ে যেতেছে। এই ব্যাপারটাতে তো আর সভরেন্টি থাকতেছে না। সভরেন মানেই একটা তার একক আদেশ দেওয়ার ক্ষমতা, একক তার সার্বভৌম ক্ষমতা। সেই জায়গা থেকে বদিনও এরকম কিছু ওয়ার্ড প্লে করছিল, যেটা আমরা কন্ট্রাডিকশন আকারে চিহ্নিত করছিলাম, যে বদিনও বলতে চাইছে যে এটা একটা কন্ট্রাক্ট, যে জনগণ এবং রাজার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু এই কন্ট্রাক্ট রাজা ভাঙতে পারে কিন্তু জনগণ ভাঙতে পারে, তাই এটা তো কন্ট্রাক্ট থাকলো না। সেই শব্দগুলো প্রয়োগ আমরা যখন বদিন প্রস্তাব খেয়াল করছি। তো সভরেন্টি দুইটা পার্টির মধ্যে একটা কনসেনসাস হইতেছে, এইরকম একটা ঘটনা না, মানে আধুনিক রাষ্ট্রের খ্রিস্টীয় সার্বভৌমত্বের যে ধারণা আমরা জানি। তো বদিনের কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, অথরিটি টু সাসপেন্ড ভ্যালিড ল, সে যে আইন বাতিল করে দিতে পারতেছে, সে যে তার প্রমিস, সে যে জনগণের কাছে ওয়াদা করছে যে আমি তোমাকে রক্ষা করব, এই প্রমিস সে তোয়াক্কা করতেছে না, সে নিজের আইন অমান্য করতেছে। এই যে ক্ষমতা, এটি আসলে সার্বভৌমত্বের অ্যাকচুয়াল মার্ক, আসল চিহ্ন সার্বভৌমত্ব। তো এই জায়গা থেকে স্মিথ তাহলে কী করলো, প্রথমে তার যে নতুন ব্যাখ্যা এটা একটু দিয়ে নিল এক্সেপশন সম্বন্ধে, মানে সার্বভৌমত্ব সম্বন্ধে। তারপর সে একটু বদিনের রেফারেন্স দিল, সে আবার ফিরে আসতেছে যে কোশ্চেন অফ সভরেন্টি মিনস দ্য কোশ্চেন অফ দ্য ডিসিশন অন এক্সেপশন, অর্থাৎ জরুরি অবস্থায় সিদ্ধান্ত নেবার যে প্রশ্ন, এটাই আসলে সার্বভৌমত্বের প্রশ্ন। কারণ এটাকে আমি ব্যাখ্যা করছি যে আপনি কি অবস্থায় থাকবেন, এই অবস্থাটা যে নির্ণয় করে দেয়, যে এই অবস্থা নির্ণয় করার উপর যার একচ্ছত্র ক্ষমতা, আসলে তো সেই সার্বভৌম, এটাই সে বলতেছে। এবং এই জিনিসটাই আমরা যে স্মিথ করতেছি, এই জিনিসটা আইডেন্টিফাই করে যদি আমরা এখান থেকে নিতে পারি, এটা আমাদের কাজে লাগবে। সার্বভৌম ক্ষমতার এই রূপটা, যে সে আপনার হয়ে আপনার সিদ্ধান্ত নিয়ে দিতেছে, সে আপনি কি অবস্থায় থাকবেন এটা সে নির্ধারণ করে দিতেছে, এটা একটা পয়েন্ট। এই যে ডিসিশনের যে ব্যাপার, এই ডিসিশনের ফলে এটার যে রাষ্ট্রটা কীভাবে রূপ নেয়, এটার দুইটা উদাহরণ সে দিতেছে, কিন্তু এখনও একটা উদাহরণ তার সামনে আসে না, কিন্তু সে এটার সাথে জড়িত হয়ে যাবে। সে বলতেছে যে আইদার একটা র্যাডিক্যাল পার্টি অর্গানাইজেশনের মাধ্যমে এই ধরনের একটা ডিসিশনিস্ট রাষ্ট্র চলতে পারে, লেনিনিজম। আরেকটা জিনিস ঘটতে পারে, সেটা হলো মিলিটারিস্টিক বিউরোক্রেসি দাঁড়াইতে পারে। এখন ফিরে তাকাইলে আমরা নাৎসি রেজিমকে একটা মিলিটারিস্টিক বিউরোক্রেসি মনে করতে পারি, যেখানে ডিসিশনের ওই ব্যাপারটা যেটা স্মিথ আইডেন্টিফাই করতেছিল রাষ্ট্রের গোড়ায়, এই জিনিসটা পূর্ণাঙ্গ রূপ পাইছিল। এবং পরবর্তীতে কেন সে হিটলারের প্রতি অনুগত হয়েছে কিছুটা, ওইটার একটা ছায়া সে কীভাবে ডিসিশনের ব্যাপারটাকে দেখতেছে, এটার মধ্যে চলে আসতেছে। স্মিথ বলতেছে যে এভরি লিগাল অর্ডার ইজ বেসড অন ডিসিশন, প্রত্যেকটা আইনি ব্যবস্থা এটা সিদ্ধান্তের উপর দাঁড়ায় আছে। এবং দ্য কনসেপ্ট অফ দি লিগাল অর্ডার বা আইনি ব্যবস্থার উপাদান কি, এটা সে ব্যাখ্যা করতেছে যে আইনি ব্যবস্থার দুইটা উপাদান, একটা হলো নিয়ম, একটা হলো সিদ্ধান্ত। এবং নিয়ম এবং সিদ্ধান্তের মাধ্যমে একটা আইনি ব্যবস্থা দাঁড়ায়, জুরিস্টিক অর্ডার বা লিগাল অর্ডার, বা যেটাকে সে আরও বলতেছে যে জুরিস্টিক সেভাবে বলতেছে। তো লাইক এভরি আদার অর্ডার, দ্য লিগাল অর্ডার রেস্ট অন এ ডিসিশন অ্যান্ড নট অন এ ল। এবং একটা আইনি ব্যবস্থা গোড়াতে কোনো নিয়ম থেকে ডিরাইভড না। এটা যখন আমরা আবার স্মিথের কেলসেন সমালোচনায় যাব, তখন আমরা এই পার্টটা দেখব যে এই যে একটা আইনি ব্যবস্থা জারি হয়, তার গোড়ায় যে সে কোনো অপর একটা নিয়ম থেকে সে নিজের লেজিটিমাইজ করে নিজেকে, ঘটনা এটা ঘটনা একটা র্যাডিক্যাল ডিসিশন সেখানে ঘটে। এর পরের অংশে সে আরেকটা প্রশ্ন সামনে নিয়ে আসতেছে, হলো সার্বভৌমত্বের কর্তাকে, সাবজেক্ট অফ সভরেন্টি। সে বলতেছে ওয়েদার গড অ্যালোন ইজ সভরেন, আল্লাহ সর্বোচ্চ সার্বভৌম, অথবা দ্যাট ইজ দ্য ওয়ান হু অ্যাক্টস হিজ অ্যাকনলেজ রিপ্রেজেন্টেটিভ অনার, অথবা তার আর্দা খালিফা, পৃথিবীতে তার যে প্রতিনিধি, অথবা যে রাজা, এম্পেরর বা প্রিন্স বা পিপল। এগুলা হলো স্মিথ আইডেন্টিফাই করতেছে সভরেন্টির সাবজেক্ট বা সার্বভৌমত্বের কর্তা কারা কারা ছিল। এটা আমরা বদিনের প্রাথমিক আলাপে ফরাদের বই থেকে এই ধারাটা আমরা ব্যাখ্যা করছি, কীভাবে ঈশ্বরের সার্বভৌমত্ব গির্জা সার্বভৌমত্বের রূপ নিয়েছে, এবং সেটা রাজা সার্বভৌমত্বের রূপ নেওয়ার পর এখন আধুনিক রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে এই খ্রিস্টীয় ঈশ্বরের যে সার্বভৌমত্ব, এটারই একটা দুনিয়াবি রূপ সে দিতে পারছে, সেকুলারাইজড। এটা আমরা যখন আবার পলিটিক্যাল থিওলজি চ্যাপ্টারটায় যাব, ওইটার প্রথম বাক্যটাই হলো এটা। তো এখানে স্মিথের যে প্রধান সমস্যা, সার্বভৌমত্ব ধারণা যেভাবে বিকশিত হয়েছে এটার সাথে, তার প্রধান সমস্যাটা হলো সবই তো ঠিক আছে, এগুলো তো কথার কথা, কিন্তু বাস্তবে কী হয়, বাস্তব ক্ষমতার সম্মুখীন হয়ে সার্বভৌমত্ব আসলে কীভাবে কাজ করে, এটা তো তোমরা কেউ বললাম। স্মিথ এইখানে এসে সবাইকে মানে বিচার করতেছে, এই জায়গাটাই করতেছে সে। এই যে সার্বভৌম কর্তা, হি হু ডিসাইডস,
যে সিদ্ধান্ত নেয়, এই যে সিদ্ধান্ত নেয় সে কে, এটা এটা হলো একটা গোড়ার। এবং এই জিনিসটা স্মিথ বারবার বিভিন্নভাবে আনতেছে যে হু ইজ সাপোজ টু হ্যাভ আনলিমিটেড পাওয়ার। এই ব্যাপারটাই আমাদেরকে জরুরি অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে টেনে নিয়ে যায়। এটা স্মিথের কথা। এবং এই যে কে সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা কার থাকবে, এই প্রশ্নটা আইনি ব্যবস্থা, আইনি বিধি দিতে পারে না। এই যে কে হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই প্রশ্ন একটু আগে যে আমরা জুরিস্টিক অর্ডারের দুটো উপাদান দেখছিলাম, নর্ম এবং ডিসিশন, নর্ম দিয়ে এই কে সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে এটার ব্যাখ্যা করা যায় না। আপনার এইটা সবসময় ডিসিশনের উপর নির্ভর করে। এটাই হলো, এটা দেখানোই স্মিথের কাজ, এটা প্রমাণ করে। এখানে সে 48 আর্টিকেল 48 ওটার উদাহরণ দিতেছে। আর্টিকেল 48টা ছিল প্রেসিডেন্ট চাইলে যা কিছু করতে পারে, এমনকি সশস্ত্রভাবেও করতে পারে, এত 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 অনুচ্ছেদ লঙ্ঘন না করে। ওটার মধ্যে সম্ভবত কিছু আছে, মানে কিছু বাধা নিষেধ ছিল। মানে এই আইনটার যে প্যারাডক্স, এটা ছিল প্রথম বাক্যে সে অসীম ক্ষমতা দিয়ে দিছে যে প্রেসিডেন্ট চাইলে এমন জরুরি অবস্থা এমন আইন নিতে পারে যে সে এমনকি সশস্ত্র হয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় অংশে এই যে প্রিকন্ডিশন যে সে যা ইচ্ছা করতে পারে, এটাকে দমানো হয়েছে একটা সেকেন্ড বাক্য দিয়ে যে এত এত অনুচ্ছেদ লঙ্ঘন করা যাবে। অর্থাৎ এখানে আর্টিকেল 48, যেহেতু স্মিথ এটা তার সময়ে বসে ওয়েমার রিপাবলিকে বসে সে এটা লিখতেছে, তার সংবিধানের একটা অনুচ্ছেদ দিয়ে সেটি সমালোচনা করতেছে। সে বলতেছে যে এইটা সার্বভৌমত্বের প্রিকন্ডিশনটা দিলেও এর যে সারবস্তু বা কন্টেন্ট, এটার মধ্যে সার্বভৌমত্ব নাই। প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিবে ব্যতিক্রমী মুহূর্তে, এই সিদ্ধান্তটা আবার চাইলে পার্লামেন্ট এই সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। অর্থাৎ এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা যেখানে ঘটতেছে আদতে আর্টিকেল 48, যেটাকে আসলে একটা সার্বভৌম বিধান মনে করা হইতেছে, আসলে এটা সার্বভৌম ক্ষমতা না। এটা কি স্মিথ দেখা দিতে পারে। পরের অংশে এই দুই পাতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই দুই পাতা বুঝতে পারলে ডেফিনেশন অফ সভরেন্টি আমরা বুঝে যাবো। স্মিথ যেভাবে বলছে, তো উনি বলতেছে যে এখনকার আইন দর্শন বা আইনশাস্ত্র সার্বভৌমত্বের প্রশ্নটাকে কীভাবে ডিল করে, বা ডিসিশনের যে ব্যাপারটা যেটা থাইকা যেতেছে, যেটা সমাধান করা যেতেছে, এইটাকে আইনশাস্ত্র কীভাবে দেখে। স্মিথ বলতেছে আইনশাস্ত্র এটাকে এড়ায় যায়। সে মনে করে এটা আলোচনার যোগ্য না, এই জিনিসটার ঝামেলা, জিনিসটা আলোচনার ভেতর পড়ে না, এটা আইনের ভিতর পড়ে না। এই ব্যাপারটা এটাকে সে জুরিসপ্রুডেন্সের অংশ মনে করতেছে না, সে এটাকে সোশিওলজির দিকে ফেলে দেয়। এটা সে আইডেন্টিফাই করতেছে এবং সেটাকে ডিস্টারবেন্স মনে করে। যে কারণ আইনশাস্ত্র বা জুরিসপ্রুডেন্স শুধু সেই সব বিধি নিয়েই কাজ করে যেটা নিত্য দৈনন্দিন দিনে আপনার কাজে লাগতেছে, আপনি যা চোখে দেখেন। সেই আইন নিয়ে যখন কথা হয়, সেইটাতে আইন ব্যবস্থা, আইনি শাস্ত্র স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখনই এই সার্বভৌমত্বের এই ব্যাপারগুলো সামনে চলে আসে, সে আসলে এটাকে একটা ডিস্টারবেন্স এমনটা মনে করে বা ঝামেলা মনে করে, এবং আইনশাস্ত্রের একটা অনীহা কাজ করতেছে। এটা স্মিথের দেখায় দেওয়ার এটা তার একটা প্রজেক্ট। যে দেখা দিচ্ছে যে বিদ্যমান সময়ে আইন নিয়ে যারা কাজ করতেছে, এরা সবাই কেন যেন সার্বভৌমত্বের যে এই জিনিসটা কেউ এড়াইতে পারতেছি না আমরা, কিন্তু এটাকে সবাই আমরা পাশ কাটায় যেতে চাইতেছি। এটা দেখানো আর কি তার মূল আগ্রহ। এখন আমি টানা কিছু করবো, কারণ এটা গুরুত্বপূর্ণ। হোয়াট ক্যারেক্টারাইজেস অ্যান এক্সেপশন ইজ প্রিন্সিপালি আনলিমিটেড অথরিটি। এটা আমরা সার্বভৌমত্বের যে এটা আমরা সার্বভৌমত্বের সংজ্ঞার ভিতরে পাইছি আনলিমিটেড অথরিটি। তো এক্সেপশনে আপনি একটা আনলিমিটেড অথরিটি পাইতেছেন, হুইচ মিনস দ্য সাসপেনশন অফ এন্টায়ার এক্সিস্টিং অর্ডার। এক্সিস্টিং অবস্থা এটা আপনি পরিবর্তন করে দিতে পারেন ব্যতিক্রমের মুহূর্তে। কিন্তু ইন সাচ এ সিচুয়েশন ইট ইজ ক্লিয়ার, কিন্তু ওই অবস্থাতেও এটা স্পষ্ট থাকে যে দ্য স্টেট রিমেইনস, ক্যাপিটাল এস, সব কিছুর যে মূল যে রাজনৈতিক অবস্থা, এটা ঠিক টিকে থাকে। whereas law recedes, আইন রদ হয়ে যায়, আইন তামাদি হয়ে যায়, বিকজ দ্য এক্সেপশন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানার্কি অ্যান্ড কেওস। এবং এই কারণে এক্সেপশনকে স্মিথ যেহেতু আইডেন্টিফাই করতেছে সভরেন্টির একটা মৌলিক বৈশিষ্ট্য আকারে, সে এটাকে পার্থক্য করতেছে যে এটা জুরিস্টিক অর্ডারের ভিতর পড়ে, এটা আইনি ব্যবস্থার অংশ, এটা নৈরাজ্য না, এটা কেওস না। এইটা আইডেন্টিফাই করা স্মিথের জন্য গুরুত্বপূর্ণ। অর্ডার ইন দ্য জুরিস্টিক সেন্স স্টিল প্রিভেইলস ইভেন ইফ ইট ইজ নট দি অর্ডিনারি কাইন্ড। সাধারণ ধরনের না হইলেও আইনি অর্থে অর্ডার বা বিধি এটা বিরাজমান থাকে এক্সেপশনের মুহূর্তে। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা পাইতেছি যে নিয়মের আগে রাষ্ট্র বিরাজ করে, এই একটা আমরা এক্সট্রাক্ট করতে পারি আলাপটা। স্টেট ইজ অ্যাপ্রায়োরি টু নর্মস। যেহেতু নর্মস উঠে গেলেও এক্সেপশনের মধ্যে স্টেট টিকে আছে, নর্মস উঠে গেলেও স্টেট থাকতে পারে। স্টেট নর্মসেরও আদি, এটা প্রচণ্ডভাবে এটার এই বাক্যের মধ্যে আছে।
The existence of state is undoubtedly proof of its superiority over the validity of legal norm. এই বাক্যটা বলতেছে মানে স্টেট এক্সিস্টেন্স অফ স্টেট রাষ্ট্র ঠিক আছে এটাই প্রমাণ করে যে আইন ব্যবস্থার আগে রাষ্ট্র জিনিসটা থাকে। The decision frees itself from normative ties. নিয়মের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্যতিক্রম উঠে আসে and becomes in the true sense absolute এবং এই অর্থে সে পরম হয়ে ওঠে। এবং এই জিনিস এই ব্যাখ্যাগুলো যখন আমরা পড়তেছি এক্সেপশনে এই একটা জিনিস খুবই কাজের হবে, এই দুইভাবে কল্পনা করতে পারা। একসাথে আধুনিক রাষ্ট্র আপনাকে যখন দমন করে তখন সে কীভাবে এক্সেপশনাল ক্যারেক্টার শো করতেছে এইটা ইমাজিন করতে থাকা, আবার বৈপ্লবিক রূপান্তরের মুহূর্তে আপনার এই এক্সেপশন কীভাবে রূপ নিতেছে এইটা দুইটা প্যারালালি ইমাজিন করা এই ব্যাখ্যার মধ্যে দিয়ে দেশটা আফগানিস্তান হয়ে যাবে এটা বলার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা তার নিজের জনগোষ্ঠীকে একে অপরের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঠেলে দিতেছে এবং একটা এক্সেপশনাল পরিস্থিতি তৈরি করতেছে যেখানে র্যাব ন্যায্য হয়ে উঠতেছে, যেখানে সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতেছে, সে আয়নাঘর করতেছে, এই সব কিছু সে করে। সে এটা না করলে সে বিলুপ্ত হয়ে যাবে, সে টিকে থাকবে না এই দোহাই দিয়ে। তো দ্য স্টেট সাসপেন্ডস ল ইন দি এক্সেপশন অন দি বেসিস অফ ইটস রাইট অফ সেলফ প্রিজার্ভেশন। বাংলাদেশ টিকে থাকতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির হাতে বাংলাদেশকে রাখতে হবে, তা নয় দেশটা আফগানিস্তান হবে। এই হলো এক্সেপশনের মুহূর্তে রাষ্ট্র নিজেকে বজায় রাখতে চায়, এটা রাখতে যদি তার নিজের জনগোষ্ঠীর উপর যুদ্ধ চালাইতে হয় এটাও সে করতে রাজি। ধরেন এই পয়েন্টটা থেকে আগামী আরও টানছে যে রাষ্ট্র ব্যবস্থা এখনকার সময়ে সে একটা কনস্ট্যান্ট সিভিল ওয়ারের ভিতর থাকে, তার এইটাকে সে স্টেসিস বলতেছে। আগাই আমরা নর্ম ইজ ডিস্ট্রয়েড ইন দি এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রমী মুহূর্তে আইন ধ্বংস হয়ে গেছে। আইনি ব্যবস্থা কিন্তু আছে, আইনের আর কোনো ভ্যালিডিটি নাই, মানে তার লিগাল যে তার অথরিটি এটা সে হারায় ফেলছে। এক্সেপশন রিমেইনস অ্যাক্সেসিবল টু জুরিসপ্রুডেন্সি, তাও আইন শাস্ত্রের অন্তর্গত, এক্সেপশন ব্যাপারটা আইন শাস্ত্রের অন্তর্গত। এবং এখানে বলছে যে দ্য নর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিশন রিমেইন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি জুরিস্টিক, আইনের ফ্রেমওয়ার্ক বা কাঠামোর ভিতরেই এই নর্ম এবং ডিসিশন এই দুটো জিনিস থাকে। এটা আমরা একটু আগে বলছি যে আইনি ব্যবস্থার উপাদান নর্ম এবং ডিসিশন, এটা স্মিথ এভাবে ব্যাখ্যা করতেছে। এবং পরম সিদ্ধান্ত যখন এক্সেপশনের মুহূর্তে পরম সিদ্ধান্ত এটা নিজেও একটা আইনি কনসেপ্ট, মানে সে আইনের বাইরের ঘটনা, এটা বারবার বলাই স্মিথের কাজ, স্মিথ এটাই প্রমাণ করে চাইছে। দ্য এক্সেপশন ইজ দ্যাট উইচ ক্যান নট বি সাবসিউমড, ইট ডিফাইস জেনারেল কোডিফিকেশন বাট ইট রিভিলস ডিসিশন ইন ইটস পিউরিটি। অর্থাৎ এক্সেপশনকে আমরা সংজ্ঞায়িত করতে পারতেছি না, এটাকে কোনো ধারণার ভিতরে আনতে পারতেছি না, কিন্তু সিদ্ধান্তের সাথে যে এটার একটা সংযোগ আছে এটা আমরা আইডেন্টিফাই করতেছি। স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক নিয়ম, এটা নিয়ে এই অংশে বলতেছে। এই পার্টটা বুঝতে পারাটাই আমি যদিও এটা ব্যাখ্যা করছি একটু আগে, এখান থেকে পড়ি যে জেনারেল নর্ম সাধারণ নিয়ম ডিমান্ডস এ নর্মাল এভরিডে ফ্রেম অফ লাইফ, এটা দৈনন্দিন স্বাভাবিক অবস্থার ভিতরে নিয়ম কার্যকর এবং তার জন্য একটা হোমোজেনাস একটা মিডিয়াম, মানে আইন সবার জন্য কার্যকর হয়েছে এরকম একটা, মানে এটা তো আমরা সবাই জানি যে আইন সবার জন্য, এই একটা কথার কথা তো আছে। আইন অনুমান করে যে আইন সবার জন্য, সে একটা স্বাভাবিক অবস্থার ভিতর হাজির থাকে। পরের অংশে দেয়ার এক্সিস্ট নো নর্ম উইচ ইজ অ্যাপ্লিকেবল টু কেওস, অর্থাৎ নৈরাজ্যের ভিতর তো আইন কখনো বলবৎ না। ফর এ লিগাল অর্ডার টু মেক সেন্স এ নর্মাল সিচুয়েশন মাস্ট এক্সিস্ট, একটা আইনি ব্যবস্থা জারি যদি থাকতে হয় একটা স্বাভাবিক অবস্থা, এটা এ অনুমান করে যে একটা স্বাভাবিক অবস্থা আছে। অল ল ইজ সিচুয়েশনাল ল, দ্য সভরেন, এই বাক্যটা পুরো আলাপটাকে একসাথে বাইরে রাখে। দ্য সভরেন প্রডিউসেস অ্যান্ড গ্যারেন্টিজ দ্য সিচুয়েশন ইন ইটস টোটালিটি, অর্থাৎ অবস্থা কীভাবে থাকবে বা কোন অবস্থায় থাকবে এইটা নির্ধারণ করে দেওয়াটাই হলো সার্বভৌম ক্ষমতা। একটু আগে যে আমরা স্বাভাবিক অবস্থা বলে যেটা শুনতেছিলাম, যেখানে আইন কাজ করে, আইন কার্যকর, সার্বভৌম ক্ষমতার যে বদিনের যে সংজ্ঞা, যে আইন দেয়, স্মিথ এখানে যে নতুন ঘটনা ঘটেছে সে বলতেছে যে শুধু যে আইন দেয় এমন না, আইন কোন অবস্থায় থাকে এইটা রাখার দায়িত্ব সার্বভৌম ক্ষমতা। এবং স্মিথ এখানে স্পষ্ট করে এই জিনিসটা মীমাংসা করে ফেলতেছে যে আধুনিক রাষ্ট্রের রূপ আসলে এরকম। দি এসেন্স অফ স্টেট সভরেন্টি, রাষ্ট্রের সার্বভৌমত্বের যে মর্মশ্বাস, যদি সঠিকভাবে আমরা এটা সংজ্ঞায়ন করি, ডিফাইন কারেক্টলি, ইট ইজ দি মনোপলি টু ডিসাইড, এটা হলো এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার একচ্ছত্র একাধিপত্য। সিদ্ধান্ত নেওয়া মানে কি? ব্যতিক্রম, অর্থাৎ আধুনিক রাষ্ট্রের কর্তৃত্ব, আধুনিক রাষ্ট্রের যে এখানে বলতেছে দি এক্সেপশন রিভিলস মোস্ট ক্লিয়ারলি দি এসেন্স অফ স্টেটস অথরিটি, রাষ্ট্রের কর্তৃত্বের যে মর্মশ্বাস এইটা ব্যতিক্রমিক অবস্থা বা জরুরি অবস্থা দেখায় দেয়। অর্থাৎ এই জায়গায় আমরা রাষ্ট্রের সাথে এটার, আধুনিক রাষ্ট্রের সাথে এটার মিল দেখি। এই জায়গায় আর দুটা লাইন যে ডিসিশন পার্টস হিয়ার ফ্রম লিগাল নর্ম,
অর্থাৎ আইন বা আইনি বিধান বা আইনি নিয়ম এইটার সাথে সিদ্ধান্তের একটা বিচ্ছেদ ঘটে গেছে এবং অথরিটি প্রুভস দ্যাট টু প্রডিউস ল ইট নিড নট বি বেসড অন ল, অর্থাৎ আইনের উৎস আইনের ভিতরে আর নেই। এবং এখানে সে আসলে কী দেখা গেছে যে সার্বভৌমর যে সিদ্ধান্ত, সে আসলে সিদ্ধান্ত নিতেছে কখন স্বাভাবিক অবস্থা থাকবে, কখন জরুরি অবস্থা থাকবে। যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে বিদ্যমান আইন টিকে থাকে, আইনও টিকে থাকে, আইনি ব্যবস্থাও টিকে থাকে। কিন্তু ব্যতিক্রমী অবস্থা বা জরুরি অবস্থা জারি হয়ে গেছে, এটা যদি ব্যতিক্রমের সিদ্ধান্ত সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সে যদি নেয়, সেক্ষেত্রে আর বিদ্যমান আইনি ব্যবস্থা টিকে থাকলেও আইন জারি থাকে এবং সেই মুহূর্তে সে নতুন নতুন আইন দেয়। এই অর্থে আইনের উৎস আইন দেওয়া হইতেছে না, মানে আইনের উৎস আইনের বাইরে। বাইরে কোথায়? স্মিথের মতে সিদ্ধান্তের ভিতরে। এবং এই পার্টে এই যে সার্বভৌমত্বের এই গুণটা, এটা 1700 শতক থেকে 1800 শতকে আস্তে আস্তে এটা নাই হয়ে গেছে, এটা স্মিথ বলতেছে। এবং কান্টে এসে এই জিনিসটা আর গুরুত্ব পায় না এবং পরবর্তী সে দেখাইতেছে যে কেলসেন অ্যাজ এ নিও কান্টিয়ান তার প্রচুর সমালোচনা করতেছে যে কান্ট যেভাবে ইউনিভার্সাল একটা সিস্টেম কল্পনা করছে, মানে কান্টের লজিক হয়ে কেলসেনরা ইউনিভার্সাল সিস্টেম অফ নর্ম বা আইনের বা নিয়মের একটা মানে নৈর্ব্যক্তিক একটা এক্সিস্ট করতে পারে অ্যাজ এ সিস্টেম, তার আর কারো বরাত লাগে না, আইন নিজের বরাতে নিজে ফাংশন করে এবং পরবর্তী আইন পূর্ববর্তী আইনের বরাত দিতে থাকে। এই যে একটা স্বয়ংক্রিয় একটা সিস্টেম আইনের, এটার স্মিথ ভালোভাবে সমালোচনা করলো পরের অংশে। এখন এখানে একটা বলতেছি যে দুইটা টেন্ডেন্সি পাওয়া যায় সার্বভৌম ক্ষমতা বা রাষ্ট্র সম্বন্ধে যখন আলাপ চলে, দুইটা প্রবণতা। তাহলে এটা আমাদের আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ। প্রবণতা দুইটা কি? একটা হলো রেশনালিস্ট টেন্ডেন্সি, যেটা সে কান্টের ইয়ার মধ্যে দিয়ে দিতেছে, যে একটা আইন সম্বন্ধে, রাষ্ট্র সম্বন্ধে বা সার্বভৌম ক্ষমতা সম্বন্ধে একটা রেশনালিস্ট প্রবণতা আছে, যে বুদ্ধিবাদী একটা প্রবণতা আছে। আবার একটা ন্যাচারাল লয়ের টেন্ডেন্সি আছে, একটা প্রাকৃতিক আইনের একটা টেন্ডেন্সি আছে সার্বভৌম ক্ষমতাকে ব্যাখ্যা করা। এই দুইটা প্রবণতা বিরাজ করে এবং স্মিথ আগামী লেখাগুলাই, মানে আগামী পৃষ্ঠাগুলাই ন্যাচারাল লয়ের টেন্ডেন্সি নিয়ে কিছু বলে না, সে মূলত এই রেশনালিস্ট টেন্ডেন্সিকে পর্যালোচনা করাটাই তার কাজ হিসেবে নিচ্ছে। আর পরের পেজগুলো মানে কেলসেন, ক্র্যাবে, এই যে আরও এদের যখন এই সমালোচনা করে, সে আসলে রেশনালিস্ট টেন্ডেন্সির বিভিন্ন রূপ যেগুলো দেখা দিচ্ছে এদের পর্যালোচনা করতেছে। এখানে একটা টিপ্পণী দিয়ে দিতেছে যে এ নিও কান্টিয়ান লাইক কেলসেন ডাজ নট নো হোয়াট টু ডু উইথ এক্সেপশন। এই যে কেলসেনের মতো একজন নিও কান্টিয়ান যে জরুরি অবস্থাকে কী করবে এই হদিশ পায় না, এটা স্বাভাবিক, এটা তার পাওয়ার কথা না, কারণ সে তার ওস্তাদ হলো কান, এভাবে বলতেছে স্মিথ। এবং যদি থেকে যায়, এটা পরে আবার আসে, কেলসেনের ব্যাখ্যাটা স্মিথ নিজেই করতেছে। এবং এখানে আচ্ছা, এখানে একটা রেশনালিজম বা রেশনালিস্ট টেন্ডেন্সি সম্পর্কে একটা মন্তব্য করতেছে যে এক্সেপশন কিছুই প্রমাণ করে না। এটা যখন রেশনালিজম বলে, বুদ্ধিবাদী যখন বলে যে ব্যতিক্রম যে আসলে কিছু হয় না, বা সে যখন বলে যে শুধুমাত্র স্বাভাবিক নিয়মই বৈজ্ঞানিক আগ্রহের কেন্দ্র, যা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক বিধি, এটা পর্যালোচনা করাই আমাদের কাজ, এটাই আসলে আইনকে বিজ্ঞানে পরিণত করে। এই যে ঝোঁক রেশনালিস্ট, এটাকেই রেশনালিস্ট টেন্ডেন্সি বলতেছে। এবং সে এক্সেপশনের ব্যাপারটাকে ধামাচাপা দিতে চায়। সে বলতেছে যে এক্সেপশনের যে ব্যাপার, এটা আসলে লিগাল কোশ্চেনই না। এই জায়গায় সে দুইটা একটা ভেদ ঘটায়, এটাকে একটা ইন্টারেস্টিংভাবে করতেছে। এই যে যদি এটা একটু পরে আমি আগে বলে রাখি, দ্য ডুয়ালিজম অফ মেথডস অফ সোশিওলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্স এন্ডস ইন এ মনিস্টিক মেটাফিজিক্স। এটা আসলে এই র্যাশনালাইজ টেন্ডেন্সি সমালোচনা করতেছে। এটা যে র্যাশনালাইজ টেন্ডেন্সি যখন বুদ্ধি সর্বস্বভাবে চিন্তা করে, সে মনে করে যে ব্যতিক্রমী অবস্থা বা জরুরি অবস্থা আমাদের বিচারের বিষয় না, বরং সাধারণ আইন স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে এটা বিচার করলে আমাদের কাজ হয়ে যেতেছে। এই ঝোঁকটা অনুমান করে যে সমাজতত্ত্ব, সমাজবিজ্ঞান বলে একটা জিনিস এবং আইনবিদ্যা বলে একটা জিনিস, এই দুটো আলাদা এবং এই দুটো একে অপরের সাথে সম্পর্কিত না। সমাজ অনিয়মে চলে, আইন সমাজ থেকে, সমাজের বাইরের একটা ঘটনা, যেটাকে শুধু আপনি আপনার বৈজ্ঞানিক অভিব্যক্তি আকারে আপনি এটা প্রকাশ করতে পারেন শুধুমাত্র। এই যে ডুয়ালিজম বা দুইয়ের অনুমান থেকে সে তার আইনের ধারণার বিকাশ ঘটাইতেছে, এটা শেষটা হয় কোথায়? এটা শেষটা হয় একটা মনিস্টিক মেটাফিজিক্সে বা একটা একত্ববাদী পরাবিদ্যা। এই একত্ববাদী পরাবিদ্যা একটা কি, এটা আবার ব্যাখ্যা, এটা আমরা যখন আবার কেলসেনের সমালোচনা করবো স্মিথের মুখে, তখন আমরা এই জিনিসটা দেখি। এবং যখন ব্যতিক্রমী অবস্থার প্রশ্নটা সামনে আসে, এই রেশনালিস্ট আইনবিদরা বলে আইনের দৌড়েই পর্যন্ত, সে আর ব্যাখ্যা করতে পারবে না। এই পার্টে আমরা প্রথম চ্যাপ্টারের শেষে আছি,
এখানে খুবই ইন্টারেস্টিংভাবে একটা পজিটিভ নোটে এক্সেপশনকে আমি এতক্ষণ যে দেখাইলাম আধুনিক রাষ্ট্রের যে বল প্রয়োগের নতুন একটা মোড বা পলিটিক্যাল একটা মোড, স্মিথ এখানে এটার মধ্যে একটা নতুন সম্ভাবনাও দেখতেছে। তো আমরা যখন গাঠনিক ক্ষমতার কথা বলবো, গণসার্বভৌমত্বটা নিয়ে যখন আমরা ভাববো, স্মিথ যে এই একটা ইঙ্গিত ঢুকাই দিয়ে গেছে, এটাকে আমরা আরও ডেভেলপ করতে পারি। সেটা কি? সেটা হলো এখানে বলতেছে যে এক্সেপশন ইজ মোর ইন্টারেস্টিং দেন দ্য রুল। মানে নিয়মের থেকে ব্যতিক্রমটা আরও ইন্টারেস্টিং, মজা। দি রুল প্রুভস নাথিং। আইন আসলে, বিধান বা নিয়ম আসলে কিছু প্রমাণ করে না, বরং ব্যতিক্রমই প্রমাণ করে। এটা থেকে আরেকটা বাক্যে আসা যায়, একটা ব্যতিক্রমী অবস্থায় আপনাকে কে শাসন করে এটাই প্রমাণ করে স্বাভাবিক অবস্থায় আপনাকে কে শাসন করে। এই কারণে স্বাভাবিক অবস্থায় আপনার মালিককে এটা খুঁজে আপনার লাভ নেই, বরং যখন ব্যতিক্রমী অবস্থায় আপনার যে কর্তা আপনার, বরং সেই আপনার আসল কর্তা। শব্দের প্রয়োগটা গুরুত্বপূর্ণ। কি শব্দ প্রয়োগ করতেছে? বলতেছে যে ইন দি এক্সেপশন দি পাওয়ার অফ রিয়েল লাইফ, সত্যিকারের প্রাণ শক্তি, পাওয়ার অফ রিয়েল লাইফ ব্রেক্স থ্রু। ইন এক্সেপশন দি পাওয়ার অফ রিয়েল লাইফ ব্রেক্স থ্রু দ্য ক্রাস্ট অফ মেকানিজম। পুরাতন ব্যবস্থা বা এই যে কাঠামো, এর যে আবরণ, এইটা ভেদ করে একটা নতুন সত্যিকারের প্রাণ শক্তির উচ্ছ্বাস ঘটে। কখন ঘটে? এক্সেপশনের সময়। অর্থাৎ এটা এই এক্সেপশনে এই ব্যাখ্যাটা আবার আপনি যখন রাষ্ট্রের বল প্রয়োগের ওইটার সাথে মিলাবেন, ওটা মিলবে না। স্মিথের মধ্যে এই দুই ধারা কীভাবে সমান্তরালে চলতেছে, মানে কতটুকু আমরা তাকে কাজে লাগাতে পারি, এইটা গুরুত্বপূর্ণ আইডেন্টিফাই করা। এবং এই চ্যাপ্টারটা সে শেষ দিতেছে কিয়ারকেগার্ডের উদ্ধৃতি দিয়ে, এক্সেপশন এক্সপ্লেইনস দ্য জেনারেল অ্যান্ড ইটসেলফ। অর্থাৎ এইটা সে কেন শেষ, মানে কিয়ারকেগার্ডের এই উদ্ধৃতি দেওয়া কেন গুরুত্বপূর্ণ ছিল, সে তো বলে ফেলছে সব কথা, এক্সেপশনের বৈশিষ্ট্য নেই। এই কিয়ারকেগার্ডের এই উদ্ধৃতির ভিতর সার্বভৌম ক্ষমতার পুরো বিষয়টা সারা এসে চলে আসছে। দি এক্সেপশন এক্সপ্লেইনস দ্য জেনারেল অ্যান্ড ইটসেলফ। অর্থাৎ ব্যতিক্রমী অবস্থায় আপনার শাসন যে করে, সে একই সাথে ব্যতিক্রমী অবস্থায় যে শাসন করে সে না, বরং স্বাভাবিক অবস্থায় যে শাসন করে আপনাকে সে। এক্সেপশন এক্সপ্লেইনস নর্ম অ্যান্ড ইটসেলফ। এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ এই কারণে। অ্যান্ড ইফ ওয়ান ওয়ান্টস টু স্টাডি দ্য জেনারেল কারেক্টলি, অর্থাৎ স্বাভাবিক নিয়মে কি আপনার কর্তা, এটা যদি আপনার বুঝতে হয়, তাহলে ওয়ান নিডস টু লুক অ্যারাউন্ড ফর এ ট্রু এক্সেপশন। অর্থাৎ আইন যখন থাকে না, যখন র্যাব আপনারে ক্রস ফায়ারে দেয়, ওইটা যখন আপনি ধরতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার শাসন কি করতেছে। ইট রিভিলস এভরিথিং মোর ক্লিয়ারলি দেন ডাজ দি জেনারেল। স্বাভাবিক সময়ের চেয়ে ব্যতিক্রম সময় বেশি ভালো করে বোঝা। হ্যাঁ, এবং এখানে আরেকটা শব্দ নতুন, এই পাওয়ার অফ রিয়েল লাইফের পাশাপাশি আরেকটা শব্দ সে ব্যবহার করছে, ইন্টেন্স প্যাশন। বলছে দি এক্সেপশন অন দি আদার হ্যান্ড থিংস দি জেনারেল উইথ ইন্টেন্স প্যাশন।